আমার সঙ্গে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবু, আপনার কি মনে হয় এই সময় দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক উল্টে রেলের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে লাস্ট 4 বছর, আমি আবারও বলছি পরিসংখ্যান নিয়ে, সেটা কি জন্য, কোন জায়গাতে মনে হচ্ছে ঘাটতি হচ্ছে, গাফিলতি হচ্ছে? দেখুন, গাফিলতি যে জায়গাটা আমার বড় বলে মনে হয়েছে, একটা দৃষ্টিভঙ্গির গাফিলতি। যে রেলটাকে যদি আমি ভাবি যে অধিকাংশ মানুষের গণপরিবহনের একটা মাধ্যম, যে গণপরিবহন আমাদের যে প্রোডাক্টিভিটি দেশের তাকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে, তাহলে তখন আর মনে হবে না যেটা সাবসিডি দিচ্ছে। আর এক্সিস্টিং যে রেলওয়ে, ধরুন আমাদের রেলওয়ে লাইন 1,30,000 কিলোমিটারের মতো লাইন। উনি আছেন রেল থেকে, উনি আরও ডিটেলে বলতে পারবেন এটা কি হয়। আমি এটা বিশ্বাস করি না যে ভারতবর্ষে স্বাধীনতার পরে রেল লাইনের অগ্রগতি ঘটেনি। অ্যাকচুয়ালি ব্রিটিশরা যখন রেল লাইন করেছিলেন তখন রেল লাইনের মূল লক্ষ্য ছিল তাদের কাঁচামাল গুডস কত ভালোভাবে পৌঁছে দেওয়া যায় যেখান বিদেশে, কিংবা সেই কাঁচামালের ব্যবসা করে কিভাবে তাদের উৎপাদন বাড়বে তার উপরে। কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীনতার পরে কিন্তু রেল লাইনের বিকাশটা ঘটলো অন্য জায়গায়, যেখানে অনেক বেশি সাবসিডি দিয়ে রেল লাইন চালানো হতো। এবারে যত রেল লাইন পুরনো হবে তাকে রক্ষণাবেক্ষণের খরচ বেশি। যেমন যাদের আমাদের পুরনো বাড়ি আছে, সেই পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যায়। নতুন রেল লাইন চোখের সামনে খুব ঝকঝকে রেল লাইন আমি দেখছি, ধরুন বন্দে ভারত। আমি তো বন্দে ভারতে চড়ে দেখলাম যে খুবই ভালো লাগছে, কিন্তু যখন বন্দে ভারত ছিল অন্য একটা যাব, আমি যখন কম্পেয়ার করব সেটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে রেল বাজেট যেভাবে করতে হবে, যে এক্সিস্টিং রেল লাইন আছে তাকে কিভাবে আমি মজবুত করব, পরিকল্পনাটা বিং এ প্ল্যানার আমি মনে করি রেলের পরিকল্পনা খুব এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হবে না, সামগ্রিক ভারতের উন্নতি, মানুষের গণপরিবহন তার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে। এখানে কি দেখা যাচ্ছে, আপনি একটু আগেই যে প্রশ্নগুলো করছেন, যে এটা করতে গেলে রেলে যারা কাজ করে, ধরুন একজন ড্রাইভার, আজকে যে প্রশ্নটা উঠছে যে ড্রাইভার ড্রাইভ করছে, আমি তো ভাবতেই পারি না যে একজন ড্রাইভার চোখের সামনে একটা ট্রেন যাচ্ছে তাকে গিয়ে মারছে কেন? কোথাও কি তার ট্রেনিংয়ের ঘাটতি, কোথাও কি সে অতিরিক্ত পরিশ্রম করছে? এই প্রশ্নটা এসে যাচ্ছে। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আসছে, যেটা বললাম শুরুতেই, এখানে ঢাক গুড়গুড়ে কোনো জায়গা নেই। যদি একজন অতিরিক্ত পরিশ্রম করেন, তার ধকল থেকে তিনি ক্লান্ত হয়ে পড়েন, তারপর তাকে কাজ করতে হচ্ছে ওভারটাইমে, তাহলে মানতে হবে কোথাও রিক্রুটমেন্টে গাফিলতি রয়েছে, তার রিপ্লেসমেন্ট নেই আসলে। আর প্লাস হচ্ছে কি, ধরুন একজন লোক যদি জানে যে দেখুন সরকার যে নীতিগুলোর পরিবর্তন করছে, কতগুলো জায়গায় এত তাড়াতাড়ি নীতি পরিবর্তন করা উচিত না, সেখানকার কর্মচারীর যদি স্থায়িত্ব না থাকে, তার কাজের প্রতি ডিভোশন কমে যায়, তার যদি উপার্জন করার জায়গাটা যদি ঠিক না থাকে, তার ডেডিকেশন কমে যায়। আমরা বারবার কর্পোরেট বলি, সেই কর্পোরেটই ভালো ফাংশন করে যার ম্যানেজমেন্ট খুব ভালো। রেলের বর্তমান ম্যানেজমেন্টের মধ্যে কিছু উইকনেস দেখা যাচ্ছে। যেমন বলছি, ধরুন এই যে উনি একটু আগেই বললেন না, খুব কারেক্টলি বললেন, এই যে কবচের যে কনসেপ্ট, যে ভারতীয় সিস্টেমে 50 লাখের মধ্যে 1 কিলোমিটার পর্যন্ত এই কবচ এই সিস্টেম চালু করতে পারবে। ভারতবর্ষে 1,30,000 কিলোমিটার রেল রুট, তার মানে কত বছর লাগবে যদি আমি 2.5 লক্ষ টাকা, আমাদের 2.5 লক্ষ কোটি টাকার যদি বাজেট ধরি, তার কত পার্সেন্টেজ দেব যাতে করে বলতে পারি আগামী 5 বছরের মধ্যে আমি রেলের সমস্ত যা সিস্টেমটা আপনি যেটাকে বলছেন যে সেটাকে আমরা করতে পারবো। সেটা যদি না করি, মুখে বললে হবে না। খুব ভালো একটা দিক আছে, সবচেয়ে খারাপ দিক বর্ডারকে পুরোটা কাটা, পুরো বর্ডারকে ক্লোজ করার মতো অবস্থা, যে এত বিশাল রেল লাইন, যে সেক্ষেত্রে সমস্ত জায়গা যদি ভাবি কি আমরা কবচ দেবো, সেটা তাহলে রাতারাতি হওয়া সম্ভব না। আমি বলবো যে খারাপের মধ্যে একটা ভালো দিক হয়েছে কি, যেটা ঠিক বাজেট যখন হতে যাচ্ছে তার আগে হচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের রেলের সুরক্ষা সিস্টেম কত দুর্বল। তাহলে বাজেট প্লেস করার সময় নতুন সরকারকে খেয়াল রাখতে হবে, হঠাৎ করে নতুন ট্রেন না, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যাত্রী সুরক্ষা। এক্সিস্টিং যে রেল লাইন আছে সমস্ত ট্র্যাক ঠিক করা, তার যে হিউম্যান রিসোর্সের যে ঘাটতি আছে সেটা পূরণ করা, এটাই হচ্ছে প্রাধান্য পাওয়া উচিত আজকের রেল সিস্টেমে। আর আধুনিক প্রযুক্তিকে ঠিকভাবে ব্যবহার করা, এই কটা আমি কথা বলবো।
আমি বাকিদের কাছে আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রওনা দিয়েছেন, রাজ্য বিরোধী দলের তরফ থেকে রওনা দেওয়া হয়েছে, রাজ্যপালও সেখানে গিয়ে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দেওয়ার সময় ঠিক কি বললেন আমি একবার শুনবো, তারপর বাকিদের কাছে আসছি। এই শুনুন, অ্যান্টি কলিউশন ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম, এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল, যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। বল আগে মানুষের রক্ষা কবচ, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। রেলে একটা শ্রী ছিল, আজকে তো আমি অনেককে শুনেছি, এটা ক্রিটিসিজম নয়, এটা একান্তই প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে, এমনকি যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না, ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এসকেপিস্ট হলে তো সেই ইস্তফা দিয়ে পালিয়ে যাবে, সমস্যার সমাধান করতে হবে। দুর্ঘটনাগুলো ঘটেছে সেটা কার ফল্টে হয়েছে, কি হয়েছে, সমস্ত কিছু আমরা তদন্ত কমিটি হয়েছে, রেল ব্যবস্থা নিচ্ছে, এবং তার সাথে সাথে রেলের যে উন্নয়ন এই বছরগুলোতে হয়েছে সেটাও তো দেখতে হবে। এই রেলমন্ত্রীর আমলে এই উন্নয়ন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। কলিউশন ডিভাইস প্রথম চালু হয় ফেব্রুয়ারি 2016 সালে, কবচ সিস্টেম প্রথম চালু হয়, এবং আজ পর্যন্ত যেটা অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় বলেছেন কিছুদিন আগে, 1465 কিলোমিটার এবং 139টা লোকোমোটিভে করা হয়েছে অ্যান্টি কলিউশন ডিভাইস, এই কবচ সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে।